প্রিয় ছাত্রছাত্রীরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বইটা থেকে আজকে যে গল্পটা তোমাদের পড়ে শোনাবো সেটা হলো পোস্টমাস্টার। অসাধারণ একটি ছোট গল্প। আর প্রত্যেক গল্পের শেষেই রচনার সময় উল্লেখ করা আছে 1298। হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই গল্পটি। বন্ধন মুক্তির আকাঙ্ক্ষা, আবার নতুন করে বন্ধনে পড়া রবীন্দ্র ভাবনায় বারবার ধরা পড়েছে। মানুষ একা বাঁচতে পারে না, তাই সে বারে বারে বন্ধনে পড়তে চায়, এক বন্ধন থেকে আরেক বন্ধনে। সব বন্ধন চিরস্থায়ী হয় না, কিছু হয় ক্ষণিকের। পোস্টমাস্টার গল্পে আমরা দেখি যে পোস্টমাস্টারের সঙ্গে রতনের যে স্নেহ ভালোবাসার বন্ধন তৈরি হলো তা কিন্তু ক্ষণিকের, অল্প সময়ের জন্য। শাহজাদপুরে থাকাকালীন কুঠিবাড়ির পোস্ট অফিস সংক্রান্ত ঘটনাবলী এই গল্পের উৎস। কবি সেখানে রোজ একজন পোস্টমাস্টারকে দেখতেন। সেই পোস্টমাস্টারই এই গল্প লেখার প্রেরণা। গল্পের সমাপ্তি বড় করুণ। রতনের যন্ত্রণা, তার কষ্টে পাঠক চিত্ত ব্যথিত হয়। ছোট্ট কাহিনী, মাত্র দুটো চরিত্র, পোস্টমাস্টার ও রতন, আর আছে প্রকৃতি। পুরো গল্প জুড়ে বর্ষাকালের মেঘমুক্ত দ্বীপ্রহরে পোস্টমাস্টার ও রতন তাদের হৃদয়াবেগ ভাগ করে নিয়েছে। তাদের সেই মনের ভাবাবেগ, মনের ভাব আদান প্রদান যখন আরও এগিয়েছে, তখন হচ্ছে শ্রাবণের অন্তহীন বর্ষণ। আর গল্পের শেষে পোস্টমাস্টারের বিদায় দৃশ্যে নদী, বর্ষা, বিস্ফারিত রতনের কান্না, তার হৃদয়ের অব্যক্ত বেদনা, তার অভিমান, তার আবেগ যেন বর্ষা প্রকৃতির রূপের সঙ্গে একাত্ম হয়ে গেছে, সমস্ত বিশ্বে পরিব্যাপ্ত হয়ে অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে। পোস্টমাস্টারের কিন্তু কোনো নাম নেই, সমগ্র গল্পে পোস্টমাস্টার নামেই উল্লিখিত হয়েছে। সেই পোস্টমাস্টার কলকাতার ছেলে, উলাপুর নামক এক গণ্ড গ্রামে পোস্টমাস্টারি করতে এসেছেন। কাছেই নীলকুঠি, অন্ধকার আটচালার মধ্যে তার অফিস, অদূরে পানাপুকুর ও তার চারপাশে জঙ্গল। বেতন খুব সামান্য, নিজে রেঁধে খেতে হয়। গ্রামের পিতৃমাতৃহীন অনাথা বালিকা, যার বয়স 12-13, পোস্টমাস্টারের কাজকর্ম করে। গ্রামের নিরিবিলি শান্ত পরিবেশে পোস্টমাস্টারের মন টেকে না। গোমস্তার কর্মচারীদের সঙ্গে কথা বলা যায় না। জল থেকে মাছ ডাঙায় তুললে যেমন ছটপট করতে থাকে, শহর থেকে গণ্ডগ্রামে এসে পোস্টমাস্টারও তেমনি ছটপট করতে থাকে। একাকিত্ব থেকে বাঁচতে পোস্টমাস্টার রতনকে আঁকড়ে ধরে, তার কাছে পরিবারের কথা বলে, তার পরিবারের কথাও জানতে চায়। রতনকে পড়াতে শুরু করে সময় কাটাবার জন্য। তারপর পোস্টমাস্টারের খুব শরীর খারাপ হয়। অসুস্থ শরীরে স্নেহময়ী দিদির কোমল হাতের সেবা পেতে চায়, যা সম্ভব নয়। সেই সময় রতন হয় তার পরিত্রাতা। ছোট বালিকা থেকে সেবাপরায়ণা নারী হয়ে ওঠে রতন মুহূর্তের মধ্যে। আরোগ্য লাভের পর পোস্টমাস্টার গ্রাম ত্যাগের সিদ্ধান্ত নেয়। ছুটির দরখাস্ত মঞ্জুর হলে রতনকে জানান। রতন তার সঙ্গে শহরে যেতে চাইলে পোস্টমাস্টার হেসে তা উড়িয়ে দেন। রতনের হঠাৎ আচরণে পরিবর্তন দেখা দেয়, ধীর স্থির চুপচাপ হয়ে শুধু কর্তব্যকর্ম করে যায়।
পোস্টমাস্টার যাবার সময় রতনের যাতে কোনো অসুবিধা না হয় তার বন্দোবস্ত করে যান। পরবর্তী পোস্টমাস্টার যাতে রতনকে যত্ন করে পড়ান সেই সবেরও ব্যবস্থা করেন এবং রতনকে টাকা দিতে চান। তখন রতন কান্নায় ভেঙে পড়ে। রতনের কান্না, অভিমান এবং যন্ত্রণা দিয়ে এই গল্পের করুণ পরিসমাপ্তি হয়। তাহলে এবার গল্পটা পড়ে শোনাবো। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীল কুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করাইয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। তাহলে তখনকার দিনে যে সময় এই গল্প লেখা, তখনকার দিনে গ্রাম তো এত উন্নতি হয়নি, একদমই গণ্ডগ্রাম। তো আর পোস্টমাস্টার কলকাতার ছেলে, তো তার পক্ষে খুবই মুশকিল সেই গণ্ডগ্রামে থাকা, কিন্তু চাকরি সূত্রে তাকে আসতে হয়েছে। তাই তার মনের অবস্থার বর্ণনা কবি এইভাবেই দিয়েছেন যে জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয়, তেমনি শহুরে পোস্টমাস্টার গণ্ড গ্রামে গিয়ে তার অবস্থাও সেই রকম হলো। মাছ যেমন জল ছাড়া ছটপট করে, তেমনি শহর থেকে সেই গণ্ড গ্রামে গিয়ে পোস্টমাস্টারও ছটপট করতে লাগলো। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার অফিস, অদূরে একটি পানাপুকুর এবং তাহার চারিপারে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না, অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তার মেলামেশা হইয়া ওঠে না। অথচ হাতে কাজ অধিক নাই, কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন, তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখাপল্লব সমেত সমস্ত গাছগুলা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। তাহলে পোস্টমাস্টারের কাজ বেশি থাকে না, যতক্ষণ কাজ থাকে তার সময় কেটে যায়। তারপরে তিনি কি করবেন? কিছুক্ষণ তিনি প্রকৃতি দেখেন, কিন্তু কতক্ষণ আর প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন? কবিতাও লিখতে চেষ্টা করেন, কিন্তু তবু তার মন শহরেই পড়ে থাকে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একা পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়, চারিটি খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। তাহলে পোস্টমাস্টারকে নিজেকেই রাঁধতে হয়, কারণ তার বেতন খুব সামান্য, আর রতন তার দেখাশোনা করে। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবির হৃদয়ে ঈষৎ হৃৎকম্পন উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন। রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকেই ঘরে আসিত না। বলিত, কি গো বাবু, কেন ডাকছ? রতন পোস্টমাস্টারকে দাদাবাবু বলে ডাকত। পোস্টমাস্টার, তুই কি করছিস? রতন, এখনই চুলো ধরাতে যেতে হবে হেসেলের। পোস্টমাস্টার, তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতিবিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফুঁ দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটি লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত, বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত, তাহারই মাঝে
তাহারই মধ্যে দৈবাৎ দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছিমিছি মাছ ধরা খেলা করিয়াছি। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটায় তাহার মনে বেশি উদয় হইত। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেকিয়া আনিত। তাহাতেই উভয় রাত্রের আহার চলিয়া যাইত। তাহলে পোস্টমাস্টার সেই নির্জন গ্রামে ভীষণ একাকী হয়ে পড়েছিল। সেই একাকিত্ব তার ভালো লাগতো না। সেই জন্য তিনি রতনকে আঁকড়ে ধরতে চাইলেন। রতনের সঙ্গে তিনি তার মনের কথা বলতেন, যেটা তিনি ওই গোমস্তার কর্মচারীদের সঙ্গে বলতে পারতেন না। রতনকেও তার পরিবারের কথা, রতনের মায়ের কথা মনে পড়ে কিনা, এই সব জানতে চাইতেন রতনের কাছ থেকে। একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির ওপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পাড়িতেন। রতনের কথা যেমন তিনি শুনতে চাইতেন, তেমনি রতনের কাছে নিজের ঘরের কথাও তিনি বলতেন। ছোট ভাই, মা এবং দিদির কথা। তাহলে পোস্টমাস্টারের ছোট ভাই, মা এবং দিদি ছিল কলকাতায়। প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা। তাহলে রতনকে তার পরিবারের কথা পোস্টমাস্টার বলতেন। যে সকল কথা সর্বদাই মনে উদয় হয়, অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন। কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা, দিদি, দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত। এমনকি তার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল। এতবার করে পোস্টমাস্টার মা, দিদি, দাদার কথা রতনকে বলতেন যে রতন কিন্তু তাদেরকে চিনেই নিয়েছিল এবং তাদের কল্পনায় তাদের চেহারা তার মনে সে এঁকে ফেলেছিল। একদিন বর্ষাকালের মেঘমুক্ত দ্বীপ্রহরে ঈশ্বর তপ্ত সুকোমল বাতাস দিতেছিল। রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি তার একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টির ধৌত মসৃণ চিক্কণ তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রৌদ্রশুভ্য স্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময় কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলী মানব মূর্তি। ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতকটা ঐরূপ। কেউ বিশ্বাস করে না এবং জানিতেও পারে না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। তাহলে ছুটির দিনে সেই গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে পোস্টমাস্টার খুব নিজেকে তার একা লাগত। সেই সময় তার একজন সঙ্গিনীর খুব দরকার বলে মনে হতো। কিন্তু সেই গণ্ডগ্রামে তিনি কাকে পাবেন যার সঙ্গে তিনি তার মনের ভাব আদান প্রদান করবেন? পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। কাজেই রতনকেই তাকে ডাকতে হলো, কারণ রতন ছাড়া তো আর কেউ ছিল না। রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল। হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া
স্বরে অ স্বরে আ করিলেন এবং এই রূপে অল্প দিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন। তাহলে আরও যাতে কিছুটা সময় কেটে যায় সেই জন্য পোস্টমাস্টার ঠিক করলেন যে রতনকে পড়াবেন। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই, খাল বিল জলে ভরিয়া উঠিল, অহনিশি ভেবে ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ, নৌকায় করিয়া হাটে যাইতে হয়। তাহলে শ্রাবণ মাসের প্রচণ্ড বর্ষণ, গ্রামের যা সেই সময় যা চেহারা হয়, রাস্তায় কাদা, একদম বন্ধ, চারিদিকে জল থই থই করছে, অবিরাম বৃষ্টির শব্দ। একদিন প্রাতঃকাল হইতে খুব বাদলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গিপুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। তাহলে রতন বাইরে বসেছিল যে তার পোস্টমাস্টার অর্থাৎ তার দাদাবাবু তাকে ডাকলে সে ভেতরে ঢুকবে পড়তে বসার জন্য, কিন্তু পোস্টমাস্টার ডাকছে না অনেকক্ষণ। তখন রতন তার খুঙ্গিপুঁথি নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করলো। খুঙ্গিপুঁথি কি না, বই রাখার ঝাঁপি, বেত বা বাঁশ দিয়ে তৈরি। দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাইরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল রতন, তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতস্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছে করে। তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এই স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর বালিকা রহিল না। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল, বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময় বটিকা খাওয়াইল, সারা রাত্রি শিওরে জাগিয়া রহিল। আপনি পথ্য রাধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? তাহলে পোস্টমাস্টারের খুব শরীর খারাপ হয়ে গেল। তো সেই গ্রামে তার পরিবার তো নেই পাশে, কিন্তু সেই শরীর খারাপের সময় একজন পুরুষ মানুষের, একজন নারীর সেবা দরকার পড়ে। মা বা দিদির কথা তার বারবার মনে পড়তে লাগলো, কিন্তু তারা তো নেই। রতন তখন পোস্টমাস্টারের সেবা করার জন্য তার মার মতো আর কি হয়ে গেল। মানে মা যা কাজ করতো, পোস্টমাস্টার অসুস্থ হলে তার পাশে বসে তার মা যে সেবা করত, রতন কিন্তু সেই সেবাই করতে লাগলো। সে ছিল বালিকা, কিন্তু সেই সময় সে কিন্তু নারী হয়ে উঠল। প্রত্যেক মেয়ের মধ্যে তো একটা সেবাপরায়ণ মনোভাব থাকে, রতনের মধ্যেও সেটা কিন্তু সেই সময় জাগ্রত হলো। সে বৈদ্য ডেকে আনলো, যথাসময় ওষুধ খাওয়ালো, সারা রাত্রি জেগে থাকলো, আর পথ্য রেঁধে দিল এবং অনেকবার করে জিজ্ঞেস করতে লাগলো শরীর কেমন আছে। বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন, মনে স্থির করিলেন আর নয়, এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর এর পরের অংশে তোমরা জানতে পারবে যে পোস্টমাস্টারের দরখাস্ত মঞ্জুর হলো কিনা এবং পোস্টমাস্টার সেখান থেকে চলে গেলেন কিনা। তাহলে গল্পের শেষাংশ জানতে আমার পরের ভিডিওটা অবশ্যই দেখবে, আর সবাই ভালো থাকবে।